হঠাৎ ভেঙে গেল স্নিগ্ধার পায়ের নিচের মেঝে। একই সাথে ভাঙল একদম নিচেই পুড়ে যাওয়া হাসপাতালের তেতলার ওই দুর্বল অংশের ছাদ। স্নিগ্ধার দেহের ভার সহ্য করতে না পেরে দুটো অংশই কাজে ইস্তফা দিতে যে বিশাল গর্ত তৈরি হলো, তা দিয়ে সবেগে স্নিগ্ধার দেহটা নেমে যেতে লাগলো নিচে। আচমকা পতনে বেশ কিছুটা নেমে দোতলার শক্ত মেঝেতে প্রথমে আছড়ে পড়ল স্নিগ্ধার মাথা, তারপর গোটা শরীর। দোতলার মেঝেতে মাথার দিক নিচে করে পড়াতে ভারী একটা আঘাতে প্রবল যন্ত্রণায় বেশ কিছুক্ষণের জন্য অসাড় হয়ে গিয়েছিল স্নিগ্ধার চেতনা। হুঁশ ফিরতে বহু কষ্টে বাঁ হাত মাথার পেছনে শোয়া অবস্থাতেই একবার বুলিয়ে নিলেন তিনি। মাঝখানের প্যাসেজটি ছেড়ে আসবার পর তিনজনে এসে আবার উঠেছিলেন সেই একই হল ঘরে, যেখানে তারা প্রথমবার ঢুকেছিলেন হাসপাতালের দরজা দিয়ে প্রবেশ করে। এখানে উঠে তারা কোণের শেষ প্যাসেজটির দিকে এগোতে যাবেন, এমন সময় হঠাৎ তড়াম করে একটা প্রবল শব্দ হলো ফাঁকা ভাঙা চোরা হল ঘরটিতে। চমকে উঠে পেছনে তাকিয়ে টর্চের আলোয় গৌরবরা দেখলেন অদূরে বন্ধ হয়ে গেল বাইরে যাওয়ার একমাত্র সদর দরজাটি। তিনজনে মুখ চাওয়াচাই করে নিল একবার, তারপর এগোতে লাগলেন উল্টো দিকের প্যাসেজটি লক্ষ্য করে। এখানে যে কোনো ভৌতিক অশুভ কার্যকলাপ চলছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দরজাটা একবার দেখতে যাবে না বস? রাহুলের কথায় সজোরে মাথা নাড়লেন গৌরব, তারপরে বললেন, না রাহুল, যে বা যারা আমাদের এই অভিশপ্ত হাসপাতালের ভেতর অবধি টেনে এনেছে তারা কখনোই চাইবে না যে কোনো কথা না বলে আমরা বেরিয়ে যাই। তুমি নিশ্চিন্ত থাকো রাহুল বাবা, হাজার টানাটানিতেও ওই কপাটহীন দরজা এখন আর কোনো মতেই খুলবে না। ওটিকে এখন বাইরের দিক থেকে টেনে ধরে রেখেছে কোনো বিদেহী আত্মা। তার চেয়ে চলো যা থাকে কপালে বলে আমরা বরং এগিয়ে যাই সামনের দিকে। টানা প্যাসেজটা ধরে কিছু দূর এগিয়ে এসে একটা গোল অলিন্দ দেখা গেল। এখান থেকেই একটি ভাঙাচোরা চওড়া সিঁড়ি উঠে গিয়েছে ওপরের দিকে। তবে অলিন্দটি এখানেই শেষ নয়। গোল অলিন্দটির এক পাশে আরও একটি প্যাসেজ বেরিয়ে সোজা মিলিয়ে গিয়েছে উল্টো দিকের অন্ধকারে। ঠিক এইখানটায় এসেই কেমন যেন গা ছমছম করে উঠল গৌরবের। কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি এসে গ্রাস করল তাকে। গৌরবের চেতনায় ষষ্ঠ ইন্দ্রিয় চুপিসারে এসে জানান দিয়ে গেল অমঙ্গলকর কোনো বিদেহী উপস্থিতি গোটা চত্বর জুড়ে। কেমন যেন অশুভ ভয়ঙ্কর কোনো কিছু একটা ঘটবার পূর্বাভাস, যা কোনো মতেই স্বাভাবিক নয়। নিজের সাথে যুদ্ধ করে এই চেতনাকে ঠেলে দূরে সরিয়ে দিলেন গৌরব। তার ভয় সংক্রমিত করে তুলতে পারে অন্যদেরও। তাহলে কি করবে গৌরব? সিঁড়ি দিয়ে আগে উপরে উঠবে নাকি আগে প্যাসেজের ওমুড়োটা দেখে আসবে? প্যাসেজটার শেষ প্রান্তে দর্শনীয় তেমন কিছু আছে বলে আমার মনে হয় না স্নিগ্ধা। তাছাড়া দেখো, গ্রামবাসীরা কিন্তু প্রায় সকলেই জানিয়েছে
ওপরের ঘরগুলোতেই ভয়াবহ কোনো কিছুর অস্তিত্ব। এই হাসপাতালটা তো 3 তলা ছিল। আমার মনে হয় আগে আমাদের ওপরের সব কটা তলা দেখে আসা উচিত, তারপর আবার ফেরবার সময় না হয়। সিঁড়িটার যা অবস্থা দেখছি বস, আমাদের 3 জনের ওজন কি একসাথে নিতে পারবে? সিঁড়ির অবস্থা সত্যি খুব খারাপ। কালো হয়ে যাওয়া পাদানিগুলি দেখলে বোঝা যায় আগুন বেশ ভালো মতোই গ্রাস করেছিল এটিকে, তাই গোদের উপরে বিস্ফোরা। দীর্ঘকালীন রক্ষণাবেক্ষণের অভাবে মনে হয় ছাদের পাথর খুলে নেমে এসেছিল দুর্বল সিঁড়িটির ওপর। বেশ কয়েকটি পাথরের বড় বড় খণ্ডকে পড়ে থাকতে দেখা গেল মাঝামাঝি অংশে বেশ কয়েকটি পাদানি জোড়ে। বাইরে একটানা বৃষ্টি পড়ছিল তখনও। ছাদ থেকে নেমে আসা বৃষ্টির সেই সরু জলধারা সিঁড়ি বেয়ে গড়িয়ে নেমে আসছিল নিচে। সব মিলিয়ে সিঁড়িটির অবস্থা যে বেশ খারাপ তা আলো আধারিতেও বলে দেওয়া যায়। 3 জন একসঙ্গে এই সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা না করাই ভালো। যদিও পুলিশরা তদন্ত করার সময় ওপরে গিয়েছিলেন, কিন্তু সেটা তো বহু বছর আগের ঘটনা। তারপর হয়তো আস্তে আস্তে এর দশা এমনটা হয়েছে। এক কাজ করা যাক, আমি একা আগে দোতলায় যাই, তারপর তোমরা 2 জন বরং একসাথে দোতলায় চলে এসো। তার চেয়ে আমি একটা কথা বলি বস, তুমি আর স্নিগ্ধা সিঁড়ি বেয়ে ওপরে চড়ো, ততক্ষণে আমি বরং একবার ঢু মেরে আসি প্যাসেজটিতে। ওই যে কবিরা বলেছেন না, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো লুকোনো রতন। এই অন্ধকারে তুমি একা? কি বলছো রাহুল? কিচ্ছু হবে না স্নিগ্ধা, তোমরা দোতলা অবধি পৌঁছানোর আগেই আমি চলে আসবো। আর অন্ধকার কোথায়, আমার কাছে টর্চ লাইট আছে তো। রাহুল আর স্নিগ্ধার কথাবার্তার মাঝখানে চুপ করে দাঁড়িয়েছিলেন গৌরব। তিনি বুঝতে পারছিলেন না এক্ষেত্রে কি বলা উচিত। তার টিমের এই 2 রত্ন অত্যন্ত সাহসী। এর আগেও বহু ভৌতিক অভিযানে ওরা 3 জন তদন্তের জন্য অকুস্থলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এরকম ঘটেছে, কোনো অসুবিধে হয়নি। কিন্তু এইবারে এই বিচ্ছিরি অনুভূতিটা। 2 জনে তখন কথা থামিয়ে স্থিরভাবে তাকিয়েছিলেন গৌরবের দিকে। এবার রাহুলের দিকে তাকিয়ে মন শক্ত করে তিনি বললেন, ওকে ওকে ওকে। আমরা সিঁড়ি দিয়ে খুব ধীরে ধীরে দোতলায় উঠছি। তুমি প্যাসেজটা একবার ভালো করে দেখে নিয়ে দোতলায় আমাদের সঙ্গে মিট করবে। ওখান থেকে তারপরে কোথায় যাব সেটা চারপাশ দেখে নিয়ে স্থির করব। কেমন, ঠিক আছে? এটি বোধহয় গৌরবের জীবনের সবচেয়ে বাজে ভুল ছিল। এরকম অন্ধকার রাতে অশুভ একটা পরিবেশে একেবারে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। নিজের হাতের ক্যামেরা আর টর্চ লাইটটিকে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিয়ে রাহুল এগিয়ে গেলেন অন্ধকার প্যাসেজটির দিকে। অপরদিকে গৌরব আর স্নিগ্ধা সিঁড়ি বেয়ে চড়তে শুরু করে দিলেন ওপরে। কিছুক্ষণের মধ্যেই 2টি দল বিভক্ত হয়ে গিয়ে মিশে গেল রাতের অন্ধকারে। রাতটা ছিল বেশ ভেজা ভেজা, ঠান্ডা। বাইরে বৃষ্টির আওয়াজে তীব্রতা ক্রমশ বাড়ছিল, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল হাওয়ার জোর শোঁ শোঁ একটানা বাতাসের ক্ষীণ আওয়াজ, যা ভেসে আসছিল বাইরে থেকে। এবার প্যাসেজটা ধরে সামনে এগোনোর সময় বেশ জোরে এক ঝলক
ঠান্ডা বাতাস এসে যেন আপাত মস্তক নাড়িয়ে দিয়ে গেল রাহুলকে। গায়ের রেনকোটটাকে ভালো করে জড়িয়ে নিয়ে সামনের দিকে এগোতে লাগলেন তিনি। মনে হয় কোথাও কোনো জানালা দিয়ে এই একটানা দমকা বাতাস ঢুকছে ভেতরে। আবার কি আজব ব্যাপার? দীর্ঘ প্যাসেজটির দুধারে সারিবদ্ধ কয়েকটি ঘর। এই ঘরগুলির সবকটাই অন্ধকার থাকবার কথা, অন্তত যেমনটা তারা দেখে এসছে হাসপাতালটি জুড়ে, যেখানে জীবনের কোনো চিহ্নই নিষিদ্ধ, সেখানে আলো তো থাকবার কথা নয়। তাহলে রাহুলের বাঁ দিকে একদম শেষ প্রান্তের ঘরটি থেকে ওরকম মৃদু লালচে আলো দরজা দিয়ে বেরিয়ে আসছে কিভাবে? কে জ্বালিয়েছে ওই আলো এতটা গোপনে, যাতায়াতের পথ থেকে এতটা দূরে? হাতের টর্চের আলো সুইচ টিপে বন্ধ করলেন রাহুল। তারপর এক পলকের জন্য থমকে দাঁড়িয়ে হাতের দামি ক্যামেরাটিকে চামড়ার খাপে ঢুকিয়ে নিয়ে টর্চটাকে উল্টো করে ধরে চোয়াল শক্ত করে পা টিপে টিপে এগিয়ে চললেন আলো জ্বলা ঘরটির দিকে। পা টিপে টিপে ঘরের সামনে এগিয়ে এলেন রাহুল। টর্চ নিভিয়ে ফেলায় ঘরটির থেকে বেরোনো লালচে আলোর তীব্রতা আরো বেশি বোঝা গেল। খোলা দরজার পাল্লা দিয়ে ভেতরে মুন্ডু বাড়ালো রাহুল, আর তারপরেই চমকে উঠলেন। এই ঘরটি বোধহয় হাসপাতালের মর্গ রুম হিসেবে ব্যবহার হতো। বিশাল আয়তনের ঘরটিতে এখনো অনেকগুলি মৃতদেহ রাখবার সারিবদ্ধ টানা ড্রয়ারগুলি রয়ে গিয়েছে দুদিকের দেওয়াল জুড়ে। মুন্ডু বাড়াবার সময়তেই এই ড্রয়ারগুলির দিকে চোখ পড়েছিল রাহুলের। দেওয়াল ও দেওয়াল সংলগ্ন অঞ্চলগুলি অন্ধকারচ্ছন্ন। ঘরের মধ্যিখানে ছাদ থেকে নেমে আসা একটা লাল রঙা বাল্বের আলো ঘরটির সর্বত্র জমে থাকা অন্ধকার তাড়াতে ব্যর্থ। কিন্তু রাহুলের তখন আর অন্যদিকে তাকানোর অবসর নেই। তার দৃষ্টি তখন স্থিরভাবে নিবদ্ধ বাল্বের আলোর নিচে ঘরের কেন্দ্রবিন্দুতে রাখা একটি রক্তলাল সুদৃশ্য সোফা আর তাতে বসা অতি আধুনিকা সুন্দর একজন মেয়ের প্রতি। লাল রঙের পোশাক পরা মেয়েটিও নিশ্চুপ হয়ে সোফাতে বসে যেন তার জন্যেই অপেক্ষা করছিলেন। এখন দরজার পাশ থেকে রাহুলকে মুন্ডু বাড়াতে দেখে যেন স্মিত হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। লাল রঙের লিপস্টিক লাগানো কমনীয় ঠোঁটে কামনার হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে তর্জনী তুলে বিশেষ এক কায়দায় হাত ছানি দিয়ে রাহুলকে ডাকতেই যুক্তিতক্ক ভুলে গেল রাহুল। ইহলোক পরলোক পাপ পুণ্য সকল প্রভেদই মুছে গেল তার চেতনা থেকে। বুভুক্ষের মতো নীরবে তিনি এগিয়ে গেলেন ঘরের মধ্যিখানে সুন্দরীর আগুন লাগানো যৌবনের দিকে। তাকে যন্ত্রচালিতের মতো এগিয়ে আসতে দেখে সুন্দরী মেয়েটি উঠে দাঁড়ালেন বসবার সুদৃশ্য আসনটি ছেড়ে। মোহময়ীর দৃষ্টিতে তার দিকে একেবারে তাকিয়ে সরে গেলেন দেওয়ালের একটি প্রায় অন্ধকারচ্ছন্ন কোণে। এবার রাহুলের দিকে পেছন করে দাঁড়িয়ে ধীরে ধীরে পরনের কাপড়টা সামান্য একটু তুলে ধরলেন তিনি। প্রায় উরু অবধি অনাবৃত হয়ে গেল তার পা খানি। এসো
ভেতরে এসো, আমি তো তোমার জন্যই বসে আছি। এসো আমার কাছে, ভেতরে এসো, এসো না। ধিকি ধিকি কামনার আগুন জ্বলছিল রাহুলের চোখে। ভালো মন্দ, যুক্তি অযুক্তি তখন বাঁধ ভাঙা জলের সামনে খড়কুটোর মতো উড়ে বেরিয়ে গিয়েছে। পড়ে রয়েছে একটি সারসংক্ষেপ। চোখের সামনে কয়েক হাত ব্যবধানে আবছা আলোয় ফুটে ওঠা রমণীর অনাবৃত বাঁ পা। গরম লাগছিল রাহুলের। কোনো মতে তাড়াহুড়ো করে খুলে ফেললেন গায়ের চাপানো ভারী বর্ষাতিটি। ছুঁড়ে ফেললেন তিনি সোফার ওপরে। এবার নিচের শার্টটিও খুলে ফেললেন রাহুল। কোনো মতে সেটি এক পাশে ফেলে দৌড়ে মাঝখানের দূরত্বটি অতিক্রম করে পেল্লায় একটি লাফ মেরে ঝাঁপিয়ে পড়লেন তিনি সামনে, তার দিকে পেছন করে দাঁড়িয়ে থাকা কামিনীর ওপর। কিন্তু এমন কিছু ঘটল যার জন্য তৈরি ছিলেন না রাহুল। সামনে অবিন্যস্ত পোশাকে দাঁড়িয়ে থাকা অনন্ত যৌবনের উদ্দেশ্যে লাফ মেরেছিল রাহুল। মেয়েটিও দাঁড়িয়েছিল একেবারে দেওয়ালের কোণেই, নড়েনি জায়গাটি থেকে এক ফোঁটাও। কিন্তু যেই মুহূর্তেই দুটি দেহ কাছাকাছি এলো, রাহুলের বিস্মিত চোখের সামনে মেয়েটি যেন কর্পূরের মতো উবে গেল জায়গাটি থেকে। বাধাহীনভাবে বাতাস কেটে ধেয়ে আসা রাহুলের বিস্মিত চোখ দুটি পলকের মধ্যে মিলিয়ে যেতে দেখল মেয়েটির দেহটিকে। প্রবল গতিতে উড়ে এসে মাটি স্পর্শ করতে গেল তার দেহ, কিন্তু তার আগেই হায় ঈশ্বর! বুকে প্রবল একটি যন্ত্রণার সাথে চাপা স্বরে শীতকারের ভঙ্গিতে কথাটি বেরিয়ে এলো রাহুলের মুখ দিয়ে। প্রবল শ্বাসকষ্টের মধ্যেও কোনো মতে মাথা ঝুঁকিয়ে দেখলেন তিনি নিজের বুকের মধ্যে গেঁথে গিয়েছে মর্গে মানুষের দেহ ঝুলিয়ে রাখার উপযোগী বড় একটা হুকের আংটা। অনুভব করলেন ওই আংটাটা ভেতরে ঢুকে গিয়ে গেঁথে ফেলেছে তার হৃৎপিণ্ডকে। মেয়েটি নিজের শরীর দিয়ে আড়াল করে রেখেছিল পেল্লাই ওই হুকটাকে। এক পলকের জন্য মনে পড়ে গেল কিছু গ্রামবাসীর কথা। লাল কাপড় পরা একজন মহিলাকেও দেখা গিয়েছিল ভুতুড়ে হাসপাতালটিতে। ওই অবস্থাতেও অনুতাপের লজ্জিত হাসি মৃত্যু পথযাত্রী রাহুলের মুখে। শেষ কয়েকটি শ্বাস সজোরে ফেলতে ফেলতে তিনি বললেন, গৌরব ঠিকই বলেছিল, লালসা আমার জীবন। মাথাটা ঝুলে গেল বুকের ওপর। দেহটা কোনো মতে ঠেকে রইল ঠান্ডা স্যাঁতস্যাঁতে মেঝের ওপর। নিঃশব্দে মারা গেলেন তিনি। তার বন্ধুদের অগোচরে মর্গের ভেতরে জমে থাকা একরাশ হিমশীতল ঠান্ডা আর জমাট বাঁধা অন্ধকারের মধ্যে। রাহুলের আসতে একটু দেরি হচ্ছে না? উদ্বেগের স্বরে প্রশ্নটি করল স্নিগ্ধা। গৌরব তখন পাশেই দাঁড়িয়েছিলেন। অস্পষ্টভাবে একবার হুঁ বলে চুপ করে গেলেন তিনি।
তারপর চুপ করে অন্যমনস্কভাবে তাকালেন সিঁড়ির দিকে। তার মনে তখন খেলা করছিল অন্য এক রকমের উদ্বেগ। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সিঁড়িটার যে দুর্দশা, রাহুল ঠিকভাবে উঠে আসতে পারবে তো? যে কোনো সময় সিঁড়িটি অবসর ঘোষণা করে ভেঙে পড়তে পারে। একটা কাজ করি গৌরব, রাহুল ওদিকটা দেখে আসুক, ততক্ষণে আমি একবার তেতলার ঘরগুলো দেখে আসি। তুমি ততক্ষণে দোতলার ঘরগুলো দেখে নাও। বেচারিকে তাহলে আর কষ্ট করে ওই বিপজ্জনক সিঁড়ি বেয়ার উপরে উঠে আসতে হয় না। কিন্তু 3 তলায় যাওয়া সিঁড়িটা, ওটার অবস্থা কীরকম সেটা তো ভালো করে দেখাই হলো না। তাছাড়া এইরকম একটা বিপদসংকুল পরিবেশ, তুমি যেতে পারবে তো? খুব পারবো। তুমি ভেবেছোটা কি আমায়? এটা কি আমাদের প্রথম অভিযান নাকি? কোনো চিন্তা করো না, আমি পাশ দিয়ে সুন্দরভাবে তেতলা ভ্রমণে যাচ্ছি, তোমাদের আর আসতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে। মিষ্টি একটা হাসি হেসে মাথা নেড়ে তেতলার দিকে হাঁটা লাগালো অকুত ভয় মেয়েটি। তার চলে যাওয়ার পথটির দিকে তাকিয়ে রইলেন গৌরব। লম্বা প্যাসেজটি ধরে তেতলার সিঁড়ির মুখে পৌঁছালো স্নিগ্ধা। তারপর টর্চের আলোয় কিছুক্ষণ সিঁড়িটি দেখে নিয়ে দূর থেকে গৌরবের উদ্দেশ্যে একবার হাত নেড়ে ধীরে ধীরে সাবধানে সিঁড়ি বেয়ে তেতলায় উঠে গেলেন তিনি। তারপর মিলিয়ে গেলেন তেতলার অন্ধকারে। যতক্ষণ তাকে আবছাভাবে হলেও দেখা যাচ্ছিল, ততক্ষণ ঠায় এক জায়গায় দাঁড়িয়েছিল গৌরব। এবারে স্নিগ্ধার দেহটি ডান দিকে ঘুরে অন্ধকারে মিলিয়ে যেতেই আর দেরি করলেন না তিনি। উল্টো দিকে ঘুরে হাঁটা লাগালেন দোতলার প্যাসেজের দিকে। তেতলায় উঠে একটা টানা প্যাসেজ ধরে দুদিকের সারিবদ্ধ অন্ধকার কয়েকটি ঘর ধরে যাওয়ার সময় রীতিমতন শীত করছিল স্নিগ্ধার। কিরকম একটা অজানা ভয়, একটা আতঙ্ক যেন ধীরে ধীরে গ্রাস করছিল তাকে। স্নিগ্ধার ক্রমশ মনে হচ্ছিল কেউ বা কিছু যেন অন্ধকারে দেখছে তাকে, নজর রাখছে তার প্রতিটা পদক্ষেপের ওপর। কিন্তু অদৃশ্য এই নজরদারকে বারবার দেখার চেষ্টা করেও প্রতিবার ব্যর্থ হচ্ছেন তিনি। দুপাশে আর সামনের অন্ধকারের সাথে যেন মিশে রয়েছে কিছু অতৃপ্ত ক্ষুধার্ত। কে সে? উত্তর নেই স্নিগ্ধার কাছে, কোনো উপায়ও নেই তাকে জানবার। শুধু এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। স্নিগ্ধার পাশের লম্বা টানা ঘর থেকে একটা অস্পষ্ট আওয়াজ ভেসে এলো কানে। ঘরটি বেশ বড়, লম্বা। এর সামনের দিকে কোনো এককালে বোধহয় কাঁচ দিয়ে ঘেরা ছিল। সেই কাঁচ পুরোটা ভেঙে গিয়ে ঢোকার ঘরটা এখন প্রশস্ত। এখান থেকেই আসছে আওয়াজখানা। একবার হয়েই আবার থেমে গিয়েছে তা। নিজের হাতের জ্বলন্ত টর্চখানি ধরে প্রকাণ্ড ঘরটির এমুড়ো ওমুড়ো একবার ঘুরিয়ে দেখলেন স্নিগ্ধা। সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়ল না। সাহস পেয়ে এবার ঘরের ভেতরে ঢুকে পড়লেন তিনি, বিষয়টি কাছ থেকে তলিয়ে দেখবার জন্য। পেল্লায় ঘরটি বোধহয় অপারেশন রুম হিসেবে ব্যবহার হতো। হাসপাতাল যখন চালু ছিল তখন জায়গাটি যে জমকালো ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন ঘরটির অবস্থা হতশ্রী, বিবর্ণ। আগুন বোধহয় ভয়াবহ অবস্থা ধারণ করেছিল এখানে। জীবিত প্রাণীদের মধ্যে একমাত্র স্নিগ্ধাই দু পায়ে হেঁটে চলে বেড়াচ্ছে এখানে। তাহলে আওয়াজটা হলো কোন চুলো থেকে? কোনো ইঁদুর বা বেঁচি জাতীয় কিছু?
স্নিগ্ধার পেছন থেকেই এলো আওয়াজটা। বেশ জোরেই শব্দ হয়েছিল। চমকে পেছনে ঘুরে দাঁড়ালেন তিনি। হাতের টর্চখানি থেকে সমান্তরাল আলোর একটা সমষ্টি গিয়ে আলোর একটা বৃত্ত রচনা করল দেওয়ালের একটা বিশেষ কোণে। আর তাতেই পরিণত বয়স্ক দীর্ঘাঙ্গী এক অবয়ব দেখতে পেলেন স্নিগ্ধা। সাদা আলোর পরিপ্রেক্ষিতে একটি কালো অবয়ব যেন দাঁড়িয়ে ওই বিশেষ কোণটিতে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে তার জলজলে চোখ দুটি। আর বোঝা যাচ্ছে তার পরনে ডাক্তারের ঝোলা, লম্বা গাউনের মতো ব্লেজারের হালকা সিলুট। ইনি কি তবে ডাক্তার ছিলেন জীবনকালে? ভয়ে কাঠ হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন স্নিগ্ধা, নিষ্প্রাণ মূর্তির মতো নিজের হাতের টর্চখানি জেলে। ছায়াময় অবশ্য এগিয়ে আসবার চেষ্টা করেননি স্নিগ্ধার দিকে। তিনি যেন বরং বেশি আগ্রহী দরজার দিকে সরতে। স্থানুর মতন দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার বিস্মিত চোখের সামনে খোলা দরজা দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেলেন বাতাসে ভর দিয়ে। আর তিনি বাইরে বেরোতেই হারানো সাহস হুড়মুড়িয়ে ফিরে এলো স্নিগ্ধার। ছায়া মূর্তির দেহটি দরজা দিয়ে বেরিয়ে বাঁ দিকে সরতেই এবারে তিনিও এলেন ধীর পায়ে পেছনে। এখানে কি চলছে তা তাকে জানতেই হবে। ছায়ামূর্তিটিও বোধহয় চাইছিলেন স্নিগ্ধা তাকে অনুসরণ করুক। অন্ধকার দীর্ঘ টানা ভাঙাচোরা প্যাসেজটি ধরে ক্রমাগত এগিয়ে চলবার সময় বারংবার পেছনে ফিরে তাকাচ্ছিলেন তিনি। স্নিগ্ধা তার পেছনে আসছেন কিনা তা নিশ্চিত করার জন্যই এই ছায়ামূর্তির তাকানো। কিরকম যেন একটা মন্ত্রমুগ্ধের মতো হয়ে গিয়েছিল স্নিগ্ধাও। জগৎ সংসার ভুলে কোনো এক অদৃশ্য সুতোর টানে তিনিও পিছু নিয়েছিলেন তার। ভবিষ্যতের কথা বিন্দু মাত্র চিন্তা না করেই, নয়তো এরকম বিপজ্জনক অন্ধকার আবর্জনার মতো দাঁত বের করা ভগ্নপ্রায় প্যাসেজটি ধরে হাঁটা লাগাবার আগে কেউ দুবার ভাবত। অবয়বটি মিলিয়ে যেতে এবারে এগোতে যাবেন, হঠাৎ একসার তীব্র উজ্জ্বল আলোর সমষ্টির ঝাঁক বেঁধে বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে। টিউবলাইট? কিন্তু ভাঙাচোরা পরিত্যক্ত হাসপাতালের ভেতরে এই আলো জ্বলল কী করে? আর এর কানেকশনই বা এলো কোত্থেকে? মিটার রুম তো কবেই গায়া। মনে একরাশ কৌতূহল নিয়ে স্নিগ্ধা এগিয়ে চললেন সামনে। এই রহস্য তাকে ভেদ করতেই হবে। ঘরটা আয়তনে মাঝারি, ধোপ দুরস্ত। খোলা দরজা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে এক পলকের জন্য যেন নিজের চোখকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। টিউবলাইটের সাদা আলোর সাথে মানানসই দেওয়ালের সাদা ডিসটেম্পার, সাদা রঙের টাইলস বসানো ঘরের মেঝে, নতুন চকচকে আসবাবপত্র। এ তিনি কোথায় চলে এলেন? হাসপাতালের কোন অংশ এটি? একদিকের প্রান্তে একটি লোহার নাতি উচ্চ ভল্ট রাখা ছিল। 70-80 দশকে কম্পিউটারের যুগের আগে এরকমই ভল্ট দেখা যেত অফিস কাচারির সর্বত্র। সারাদিনের উপার্জন করা টাকা ওই ভল্টে রাখা হতো। তারপর ওখান থেকে দিনের শেষে বের করে কড়া পাহারার মধ্যে তা পাঠিয়ে দেওয়া হতো ব্যাংকের নিশ্চিত নিরাপত্তায়। এরকমই একটা ভল্ট রাখা ছিল দেওয়ালের কোণটিতে, আর তার পাশেই দাঁড়িয়ে একজন। অবাক হয়ে গেল স্নিগ্ধা।
তিনি একটা অন্ধকার ঘরে একটি ছায়ামূর্তিকে ঢুকতে দেখেছিলেন, আর এখন তিনি নিজেই ওই ছায়ামূর্তির পেছনে এই ঘরে ঢুকতেই যেন আমূল বদলে গেল ঘরের পরিবেশ। আর ছায়ামূর্তির জায়গায় উদয় হলেন হাসপাতালের নিয়মানুবর্তী পোশাক আর সাদা ব্লেজার পরা, গলায় স্টেথোস্কোপ ঝোলানো এরকম একজন শান্ত সৌম্য দর্শন মধ্যবয়সী ডাক্তার। এই কেমনতর ভোজবাজি চলছে এখানে? থমকে চোখ বড় বড় করে ডাক্তার বাবুর দিকে এগিয়েছিলেন স্নিগ্ধা। এদিকে তাকে দেখে একটা স্মিত হাস্য খেলে গেল ডাক্তার বাবুর মুখে। কিছুক্ষণ প্রসন্নভাবে তার দিকে তাকিয়ে এবার প্রশান্তির একটা হাসি হেসে সুদর্শন ডাক্তার বাবুর বাঁ হাতটি নেমে গেল ভল্টের চাকার ওপর। বিশেষভাবে কয়েকবার চাকা ঘোরানোর পর খুট করে একটা সামান্য শব্দে খুলে গেল ভল্টের দরজা। এবারে চাকাটিকে চেপে ধরে তাতে টান দিতে দরজাটি সম্পূর্ণ খুলে যেতেই চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল অক্ষিকোটর থেকে। হাঁ করে খোলা ভল্টের দিকে তাকিয়ে রইলেন স্নিগ্ধা। তার বিস্মিত চোখের সামনে ভল্টের ভেতরে তখন প্রতিটা কেশে সাজানো থরে থরে 100 টাকার বান্ডিল, রাশি রাশি স্তূপাকৃতি। এত টাকা স্রেফ পড়েছিল এই পরিত্যক্ত হাসপাতালের বন্ধ ভল্টের ভেতর, অন্ধকারে লোকজনের চোখের আড়ালে। একটা ঢোক গিললেন স্নিগ্ধা। এত টাকা একসাথে কখনো চোখে দেখেননি তিনি। এখান থেকে কিছু টাকা পাওয়া গেলেও বেশ কিছুক্ষণ পর সম্বিত ফিরতে ডাক্তার বাবুর দিকে তাকালেন স্নিগ্ধা। ভল্টের পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন তিনি। এবার সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ডান হাতখানি বিশেষ ভঙ্গিতে ভল্টের দিকে বাড়িয়ে ধরলেন ডাক্তার বাবু হাসি মুখে। বিশেষ একটি ব্যঞ্জন ফুটে উঠল তার অভিব্যক্তিতে। চোখ গোল গোল হয়ে উঠল স্নিগ্ধার। এইমাত্র হাত দেখিয়ে ডাক্তার বাবু যে ইঙ্গিত করল, এর অর্থ ভল্টে রাখা পুরো টাকাটা, ওটা পুরোটাই তবে স্নিগ্ধার সম্পত্তি। তিনি চাইলে নিয়ে চলে যেতে পারেন পুরোটা, 1 টাকাও পেছনে ফেলে না রেখে। ঘোর কাটল তার। আবার তিনি একবার ফিরে তাকালেন ডাক্তার বাবুর দিকে। ওই তো সম্মতি সূচক ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি। এর অর্থ দাঁড়ায় কোনো কথা না বাড়িয়ে কোণে রাখা একটি টেবিলের সামনে এসে প্রথমে তার হাতের টর্চটা নিভিয়ে রাখলেন তিনি। এই আলোকোজ্জ্বল ঘরে টর্চটা হাতে বড্ড বেমানান ঠেকছে। পিঠ থেকে নামালেন নিজের কিট ব্যাগখানা। ভেতর থেকে টেনে টেনে বার করলেন সব গিয়ার। ব্যাগখানা ফাঁকা করতে হবে, অনেক টাকার ব্যাপার। ব্যাগের প্রতিটা ইঞ্চি যেন ফাঁকা থাকে। সব সেরে টেরে এবার ফাঁকা ব্যাগটা নিয়ে হাসি মুখে ভল্টের সামনে এগিয়ে গেলেন তিনি। ভল্টের কাছে যেতেই আচমকা কি থেকে কি হয়ে গেল তা বুঝতে পারলেন না স্নিগ্ধা। ভল্টের কাছাকাছি তিনি এগিয়ে আসতেই আচমকা নিভে গেল ঘরের উজ্জ্বল সাদা লাইটগুলো। বেশ কিছুক্ষণের জন্য জমাট বাঁধা কালো অন্ধকার নেমে এলো ঘরটিতে। হতবম্বের মতো দাঁড়িয়ে পড়েছিলেন তিনিও, কি হচ্ছে বুঝতে না পেরে। কিছুক্ষণের মধ্যেই রক্তাভ এক অদ্ভুত আলোর দ্যুতিতে ভরে উঠল ঘর। আর সেই আলোয় দেখা গেল
ওইটুকু সময়ের মধ্যেই পরিবর্তিত হয়ে গিয়েছে সবকিছু। সামনের কয়েক হাতের ব্যবধানে দাঁড়িয়ে থাকা সুদৃশ্য ভল্টটা এখন ভাঙাচোরা, জায়গায় জায়গায় ফাটল ধরে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে সেটি অযত্নে অবহেলায়, বিস্মিত কোনো এক অতীতের সাক্ষ্য বহন করে। ভল্টের পেছনের দিকে দেওয়ালটা নোনা ধরা, ভগ্নপ্রায়, ক্ষতবিক্ষত, যেমনটা এই যাবৎ তারা দেখে এসছেন পরিত্যক্ত এই হাসপাতাল ভবনটির সর্বত্র। থ হয়ে দাঁড়িয়ে পড়লেন স্নিগ্ধা। আশেপাশে অবাক মেনে তাকিয়ে দেখলেন ঘরটির দুর্দশা। এবারে একটি দীর্ঘশ্বাস ফেলে ভল্টের পাশে দাঁড়ানো ডাক্তার বাবুর দিকে ফিরে তাকাতেই কোথায় সেই শান্ত সৌম্য দর্শন ডাক্তারবাবু? ছেঁড়া খোড়া পোশাক আর রং ফিকে হয়ে যাওয়া এক বিবর্ণ ব্লেজার পরে তার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। এ তো এক কঙ্কালের মুখ, যার মাথায় কয়েক গাছা চুল আটকে মাত্র। করাল দ্রষ্টা মুখে নিঃশব্দে এক পৈশাচিক আনন্দগণ হাসি হাসল কঙ্কালটি। এবার নিজের ডান হাতের তর্জনীখানি সামনে দাঁড়ানো স্নিগ্ধার দিকে বাড়িয়ে ধরতেই হঠাৎ ভেঙে গেল স্নিগ্ধার পায়ের নিচের মেঝে। একই সাথে ভাঙল একদম নিচেই পুড়ে যাওয়া হাসপাতালের তেতলার ওই দুর্বল অংশের ছাদ। স্নিগ্ধার দেহের ভার সহ্য করতে না পেরে দুটো অংশই কাজে ইস্তফা দিতে যে বিশাল গর্ত তৈরি হলো, তা দিয়ে সবেগে স্নিগ্ধার দেহটা নেমে যেতে লাগলো নিচে। আচমকা পতনে বেশ কিছুটা নেমে দোতলার শক্ত মেঝেতে প্রথমে আছড়ে পড়ল স্নিগ্ধার মাথা, তারপর গোটা শরীর। দোতলার মেঝেতে মাথার দিক নিচে করে পড়াতে ভারী একটা আঘাতে প্রবল যন্ত্রণায় বেশ কিছুক্ষণের জন্য অসাড় হয়ে গিয়েছিল স্নিগ্ধার চেতনা। হুঁশ ফিরতে বহু কষ্টে বাঁ হাত মাথার পেছনে শোয়া অবস্থাতেই একবার বুলিয়ে নিলেন তিনি। এক টুকরো ক্ষীণ চাঁদের আলো ঢুকেছিল ওই ভাঙা ঘরের একটা দেওয়াল দিয়ে। নিজের বাঁ হাতখানা সেই আলোয় মেলে ধরে তিনি দেখলেন রক্ত লেগে চ্যাট চ্যাট করছে হাতের পাঞ্জা। এবারে ক্ষীণ দুর্বল দৃষ্টি মেলে শোয়া অবস্থাতেই তিনি দেখলেন ওপর দিকে অনেকটা উঁচুতে রক্তাভ আলোটা তখনও জ্বলছে অভিশপ্ত সেই ঘরে। আর ওই ছোট্ট অংশটি ধসে গিয়েছে যে গহ্বরটি তৈরি হলো এইমাত্র, তার কিনারায় এসে দাঁড়িয়ে ভয়ঙ্কর সেই কঙ্কাল ঝুঁকে পড়ে ওর ওপর থেকে দেখছে তাকে। একটা হিংস্রতার অভিব্যক্তি লেগে তার শারীরিক ভাবভঙ্গিতে। এবারে একটা জলদগম্ভীর স্বরে সে বলল, মাৎসর্য, তার চূড়ান্ত বহির্প্রকাশ লোভ, যা তোমার নয়। অম্লান বদনে তার তুলে নিতে তোমার মনে কোনো দ্বিধা কাজ করেনি। এতটাই লোভ জমে তোমার অন্তঃস্থলে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। তাহলে পরিণতি আলাদা হবে কেন? লোভে পাপ, আর পাপে। একটা ভেঙে যাওয়া লোহার শিক তখন আলগাভাবে কোনো মতে আটকে ছিল গর্তটার একটি প্রান্তে। হঠাৎ এক টুকরো দমকা হাওয়া এসে এবার দুলিয়ে গেল শিকটিকে। দুবার জোর দুলে টুটে গেল ধারালো সেই শিকের শেষ সামান্য বাল্বটুকুনিও। বাধাহীন উলম্বভাবে সেই শিক নেমে এলো একদম নিচে শায়িত স্নিগ্ধার বুকের ওপর।
অসহায়ভাবে তিনি দেখলেন ভারী শিকটার ধারালো প্রান্তভাগ তার বুকের ওপরে সোজাসুজি গেঁথে গিয়েছে। একটি অব্যক্ত ক্ষীণ চিৎকার বেরিয়ে এলো মৃত্যু পথযাত্রী স্নিগ্ধার মুখ দিয়ে। তারপরেই চিরস্থায়ী অন্ধকার নেমে এলো তার চোখের সামনে। চরম অবহেলায় একরাশ ধুলো আর ছোট বড় পাথরের চাঙড়ের মধ্যে অযত্নে পড়ে রইল স্নিগ্ধার প্রাণহীন দেহ।